আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে তরলের বাষ্পায়ন। তরলের বাষ্পায়ন করার জন্য নিশ্চয়ই আমাকে বাইরে থেকে একে তাপ দিতে হবে তরলকে। তাপ দিয়ে ওর যেখানে স্ফুটনাঙ্ক আছে যেই উষ্ণতায়, তারপর থেকে কি হবে, একটা সময় র্যাপিডলি খুব বাষ্প ওরা স্টার্ট করবে। কিন্তু তুমি জানো যে যে কোনো উষ্ণতাতেই অটোমেটিক লিকুইডের উপর থেকে বাষ্প উড়ে। তরলের উপর থেকে বাষ্প দুভাবে উঠতে পারে। একটা প্রসেসকে বলে শুধু বাষ্পায়ন, আর একটাকে বলা হয় স্ফুটন। বাষ্পায়নটা হচ্ছে সব সময় হয়, যে কোনো উষ্ণতায় যে কোনো সময়, কিন্তু স্ফুটন হওয়ার জন্য পার্টিকুলার একটা উষ্ণতার পৌঁছাইতে হয়। তাহলে একে বাষ্পায়ন না বলে একে বাষ্পীভবন বলো। বাষ্পীভবন, ঠিক আছে। একটা হয় বাষ্পায়ন, একটা হয় স্ফুটন। আচ্ছা, তুমি চাইলে এরও সেই গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে পারো। যেমন আগে বলছিলাম সেই তাপের সঙ্গে উষ্ণতা পরিবর্তন, যখন অবস্থা পরিবর্তন হয় তখন কি হয়, উষ্ণতাটা ফিক্সড হয়ে যায়। এখানেও তাহলে সেম হবে, যখন স্ফুটন হবে তখন কী হবে, উষ্ণতা স্টেডি হয়ে যাবে, একসাথে ফিক্সড হয়ে যাবে, মানে জলের ক্ষেত্রে, ঠিক আছে। যে বিভিন্ন লিকুইডের বিভিন্ন রকম হয়। এদিক বরাবর রাখি আমি তাপ, প্রযুক্ত তাপ, বা এটা সময়ের দিকও বলতে পারো, সময়ের ডিরেকশান, ঠিক আছে। আর এদিক বরাবর রাখবো উষ্ণতা, টি, টেম্পারেচার। এরোগ্রাফ কি আসবে, সে একদম সেম আসবে। প্রথম যখন ধরো 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো জল ছিল, তাহলে আগে কী হবে, তাপ দিলে ওটা বেড়ে বেড়ে 100 গিয়ে পৌঁছাবে। তারপর 100 পৌঁছালে তারপর সেখান থেকে আবার বাষ্প ওটা স্টার্ট হবে, তখন অবস্থা পরিবর্তন হচ্ছে, তখন উষ্ণতা বাড়বে নি, ফিক্সড হয়ে যাবে। আবার যা সব বাষ্প হয়ে যাবে, আবার যদি তাপ দাও আবার উষ্ণতা বাড়বে। তাহলে সেই সেম গ্রাফ আসবে একদম। আগে র্যাপিডলি উঠবে, একটা পার্টিকুলার সময়ের পর থেকে পার্টিকুলার উষ্ণতা পৌঁছালে তারপর উষ্ণতা স্টেডি হয়ে যাবে। তারপর সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর অবস্থা পরিবর্তনে আবার উষ্ণতা বাড়বে তাপ দিলে। আচ্ছা, এখানে এই প্রাথমিক অবস্থায় কি ছিল, ওটা শুধু তরল ছিল। এখানে তরল আর গ্যাস মিশানো, মানে কনভার্সন প্রসেস চলছে, ঠিক আছে। তরলও আছে আর বাষ্পও আছে, বা গ্যাসীয় পদার্থ বলতে পারো, বাষ্প বলো। আর এখানে সম্পূর্ণটাই হয়ে গেছে বাষ্প। বুঝেছো, এরা একদম ডিসিপ্লিন মেনটেন করে চলে। যখন ওদের মধ্যে কনভার্সান হয়, অবস্থা পরিবর্তন হয়, তখন কোনো রকম উষ্ণতা বাড়বে না। তাহলে দেখো, যেই পার্টিকুলার উষ্ণতায় অবস্থা পরিবর্তন হচ্ছিল সেটাকে কি বলা হয়, স্ফুটনাঙ্ক। তাহলে এখানে দেখো দুটো যেহেতু প্রক্রিয়া আছে, তাহলে দুটো প্রক্রিয়ার ডেফিনেশন আমাকে জানতে হবে, যে আমি বাষ্পায়ন কাকে বলবো আর স্ফুটন কাকে বলবো, এর মধ্যে পার্থক্য কী। তাহলে চলো আগে বাষ্পায়নটাই শিখি। বাষ্পায়ন কাকে বলে, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে যদি হালকা হালকা করে বাষ্প নির্গত হয়, তাহলে সেই প্রসেসটাকে বলবো আমি বাষ্পায়ন। যেটা আমরা জানি যে কোনো উষ্ণতায় হয়, তবে বরফ থেকেও বাষ্প উড়ে। তাহলে লিখো এটা, যে কোনো উষ্ণতায় তরলের উপরিতল থেকে অবশ্যই এটা হবে ধীর গতির প্রক্রিয়া, ধীরে ধীরে। বাষ্প কি একবারে সব পুকুরে সব জল উঠে ফেলে যায় না, কেমন তো হয়নি। ধীরে 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 বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। বুঝলে? তাহলে দেখো, বাষ্পায়ন কিন্তু শুধুমাত্র তরলের উপরিতল থেকে শুধু হচ্ছে, বুঝেছো। মানে যতটা ফ্রিজ মানে সারফেস আছে বাতাসের সঙ্গে কন্ট্যাক্ট, সেখান থেকে শুধুমাত্র বাষ্পগুলো বেরোচ্ছে। এবার তাহলে স্ফুটন কাকে বলে পড়ি।
এবার পড়ব স্ফুটন। তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট উষ্ণতায়, স্ফুটনে পৌঁছাতে হবে তাপ দিয়ে পৌঁছে দিতে হবে, ঠিক তো? লেখা আছে তাহলে তাপ প্রয়োগে একটি নির্দিষ্ট উষ্ণতায় মানে গ্রাফের এই অংশটা তাপ দিয়ে আগে একটা উষ্ণতায় পৌঁছাইছো, তারপর সেখানে হচ্ছে স্ফুটন, বুঝতে পারছি? এখানটাতে যেখানে তরল থেকে বাষ্পে কনভার্সন হচ্ছে। কিন্তু আগেরটা দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতা নেই, যে কোনো উষ্ণতা হতে পারে। উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে, তরলের সমগ্র অংশ থেকে, ঠিক আছে, সমগ্র অংশ, এবার আর উপরিতল ফল নয়, সবটাই থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় স্ফুটন। স্ফুটন বলে। তাহলে দুটোর মধ্যে বেশি পার্থক্য বুঝতে পারছো? দুটো ডেফিনেশন পড়লে অনেকগুলো পার্থক্য পেয়ে যাবে। তুমি দেখো এ ছিল যে কোনো উষ্ণতায়, আর স্ফুটনে বলছি তাপ প্রয়োগের ফলে নির্দিষ্ট উষ্ণতায়, একটা পার্থক্য হয়ে গেল। এটা বলছে তরলের উপরিতল থেকে, এ বলছে তরলের সমগ্র অংশ থেকে, বুঝতে পারছো? এ বলছে ধীরে ধীরে হয়, এ একবারে দ্রুত বাষ্পে পরিণত হয়ে যায়। আর তাহলে এখান থেকে তুমি নিজে দেখো কাজ করতে পারো। তোমাকে বলি আমি যে বাষ্পায়নের বৈশিষ্ট্যগুলি লেখো, কি বলবে? এটা যে কোনো উষ্ণতায় হয়, উপরিতল থেকে হয়, ধীরগতি হয়, বুঝতে পারছো? লিখা তাহলে নিজে রাখলে কমেন্ট লিখবেন যে বাষ্পায়নের বৈশিষ্ট্য, বাষ্পায়নের বৈশিষ্ট্য। এইবার যেটা ডিসকাস করব আমি সেটা হচ্ছে এই বাষ্পায়নের নির্ভরশীলতা। বাষ্পায়নের নির্ভরশীলতা অর্থাৎ কি কি কন্ডিশন হলে বাষ্পায়ন বেশি হবে, কি কি হলে কম হবে। লিখো তাহলে কি কি হতে পারে। তাহলে অবশ্যই যে নির্ভরশীলতার কথা হবে, 1 নম্বর হবে তরলের প্রকৃতির ওপর। ডেফিনেটলি তুমি স্পিরিট রাখলে সে যেই হারে বাষ্পায়ন হবে, জল রাখলে সেই হারে হবে না, ঠিক? তার মানে কি যে তরলের যত ঘনত্ব কম হবে সে কিন্তু খুব সহজেই বাষ্পায়ন হয়ে যেতে পারে, ঠিক আছে? যে যত বেশি ঘন, যত বেশি মোটা তুমি ইউজ করবে তরল, তার ক্ষেত্রে বেশি সময় লাগে। আর কি হতে পারে? যেহেতু এটা উপরের তল থেকেই যায়, তাহলে বলতে হবে যে উপরের তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এটা হচ্ছে উপরিতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। কিভাবে? তুমি একটা নির্দিষ্ট পরিমাণ জলকে যদি, আচ্ছা বাদ দাও, জল বাদ দাও, এই যে স্যানিটাইজারগুলো বোতলে থাকে, তুমি শুধু বোতলের যদি মুখটাকে খুলে রেখে দাও, যেই হারে উঠবে, ওকে যদি থালায় ঢেলে দাও, তাহলে কার ক্ষেত্রফল বেশি আছে? থালারটা। তার মানে অবশ্যই যার বেশি ক্ষেত্রফল হবে তার বাষ্পায়নটাও বেশি হবে। অবশ্যই বায়ু প্রবাহের হারের উপর, বায়ু প্রবাহের হার কেন হয় দেখো, যদি বায়ু প্রবাহ বেশি হয় তাহলে কিন্তু ওইখানের যে জলবাষ্পগুলো উঠলো, জলবাষ্পটা অন্য জায়গায় চলে যাবে, তার ফলে আবার জলবাষ্প উঠতে পারে। কিন্তু যদি বাতাস যদি না বয়, তাহলে ওই জলবাষ্পটা উঠে ওখানেই থাকবে, তার ফলে উপরে একটা বাষ্পের চাপ থাকবে সবসময়, ও বেশি উঠতে পারবে না। আর বলতে পারো বায়ুর চাপের উপর নির্ভর করে। বায়ুর চাপের উপর অবশ্যই নির্ভর করে। আচ্ছা, এই যে বাষ্পায়ন প্রক্রিয়া হয়, এই বাষ্পায়নের ফলে শৈত্যের প্রভাব বলে একটা খুব ইম্পর্টেন্ট অংশ আছে। অর্থাৎ তুমি জানো যেমন সেই মাটির কলসিতে জল রাখলে জল ঠান্ডা থাকে কেন, বা স্পিরিট হাতে লাগলে হাত কেন ঠান্ডা হয়ে যায়, কারণ হয় কেন হয়? কারণ এই বাষ্পায়নের জন্যই। তোমার হাত থেকে, তুমি হাতে যখন স্পিরিট লাগাচ্ছ, স্পিরিটটা যদি উঠতে হয় তোমার এখান থেকে তাপ নিয়ে তাহলে উঠবে,
হাত থেকে, আর হাত থেকে তাপ নিয়ে নেওয়া মানে হাতটা ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারছ? এই ধরনের বহু এক্সাম্পল আছে। কোশ্চেনটা লিখে রাখতে পারো যে বাষ্পায়নের ফলে শৈত্যের প্রভাব, বাষ্পায়নের ফলে শৈত্যের প্রভাব, ঠান্ডা হয়ে যায়। মাটির কলসির জল কেন ঠান্ডা থাকে জানো? দেখো ব্যাপার কি হয়, মাটির কলসির ওই দেওয়াল বরাবর সূক্ষ্ম সূক্ষ্ম, যেটা খুব সূক্ষ্ম ছিদ্র থাকে, এবং সেই ছিদ্রগুলোতে কী হয়, ভিতর থেকে চুঁয়ে চুঁয়ে একবারে হালকা করে জল বেরিয়ে আসে। জল বেরিয়ে এসে কী হয়, এখানে এসে ওটা বাষ্প আকারে উড়ে যায়। তো যদি বাষ্প উড়ে যায় তাহলে কী হবে, ও তো ওখান থেকে তাপ সংগ্রহ করে তবে বাষ্প উড়ে গেছে। কারণ আমরা কি জানি যে কোনো অবস্থার পরিবর্তনে তরলের থেকে গ্যাসের এনার্জি বেশি থাকে। তো এনার্জি কোথা থেকে বাবু? হাঁড়ি থেকেই নিবে, ঠিক? তখন থেকে নিলে হাঁড়ির তাপমাত্রা আলটিমেট কমে যাবে, তার ফলে জলটাই ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারছ? এবারে যেটা পড়বো আমরা সে দেখছিলাম যে একটা পার্টিকুলার উষ্ণতায় কী হয়, ওই তরল থেকে গ্যাসের কনভার্সনটা হয়, যেটাকে আমরা স্ফুটনাঙ্ক বলি, ঠিক? তাহলে এবার স্ফুটনাঙ্ক সম্পর্কে পড়ব। স্ফুটনাঙ্ক কি, কাকে বলে? দেখো এর ডেফিনেশন একদম সিমিলার আসবে। আমি আগের দিন যেমন বলছিলাম সেই গলনাঙ্ক, হিমাঙ্ক, মনে আছে তার ডেফিনেশন একদম সেম হবে, শুধু এখানে বলবে তরল থেকে বাষ্প হয়। তাহলে লিখো সে একই, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরল ফুটতে শুরু করে এবং সমস্ত তরল বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত উষ্ণতার পরিবর্তন হয় না। তাহলে সেই ঘটনাকেই বলবে তুমি, তাকেই তরলের স্ফুটনাঙ্ক বলে। তাহলে আমাকে সে আগের দিনের মতো আবার পড়তে হবে, যেমন সে আগের দিন পড়ছিলাম গলনাঙ্কের উপর চাপের প্রভাব, হ্যাঁ ছিল আগের দিন, সেই চাপ বাড়ি দিলে কমে যেত গলনাঙ্ক, হ্যাঁ? তাহলে এরও নিশ্চয়ই কোনো প্রভাব থাকবে, চাপের উপর প্রভাব স্ফুটনাঙ্কের। এবং স্পেশাল হচ্ছে এর প্রচুর অ্যাপ্লিকেশান আছে এই চাপের পার্থক্যের জন্য। চাপ কমে গেলে কী ঘটনা ঘটে, তার লাভ কী আছে, চাপ বাড়িয়ে দিলে কী লাভ। তুমি যখন খাবার রান্না করো তুমি প্রেসার কুকারে, তার চাপ এমনি চাপের থেকে অনেক বেশি হয় ভিতরে, অর্থাৎ লাভটা কী হয় সেটা আজকে দেখবো। জনকে বলেনি যে প্রেসার কুকারে খাবার রান্না করলে খাবার ভালো সিদ্ধ হয়, কেন বলো এই কথা? এমন একটা উদাহরণ লিখে রাখতে পারো স্ফুটনাঙ্কের, জলের, কারণ যেমন সেই লিন তাপের ডেফিনেশনে কি জানতাম যে অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে লিন তাপ বলে। তাহলে জলের ক্ষেত্রে বিশুদ্ধ জলের বাষ্পে পরিণত হতে 537 এত ক্যালোরি পার গ্রাম লিন তাপ দরকার। বুঝতে পারছো? এত লিন তাপ প্রয়োজন। বুঝতে পারছো? তাহলে দুরকম লিন তাপ, একটা সেই বরফ থেকে জল হওয়ার জন্য ছিল 80 ক্যালোরি, আর জল থেকে বাষ্প হতে গিয়ে 537 ক্যালোরি পার গ্রাম দরকার। বুঝতে পারছো? কেন এর বেশি লাগে? কারণ আমরা যখন বরফের বন্ডিং ভেঙে জল করি, সেখানে যেই পরিমাণ বন্ডিং ভাঙতে হয় তার থেকে এখানে আরও বেশি বন্ডিং ভাঙতে হয়। জলগুলো কি তবু তো নিজেদের মধ্যে আকর্ষণ বল আছে, বাতাস হয়ে গেলে নেই, তার মানে অনেকটা বেশি ওদেরকে ভাঙতে হয়। বুঝতে পারছো? ওই জন্য বেশি তাপ লাগে। তাহলে একই রকম তোমাকে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে
জলের স্ফুটনাঙ্কের জন্য প্রয়োজনীয় লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? সেই যেমন 80 ক্যালোরি তাপ বলতে কী বোঝো, এটা 537 ক্যালোরি গ্রাম বলতে কী বোঝো? চলো আমাদের নেক্সট যেতে যাই, সেটা হচ্ছে চাপের উপর নির্ভরশীলতা। নির্ভরশীলতা দুরকম করা যেতে পারে। আমি একবার চাপ বাড়াবো, একবার চাপ কমাবো। আগে তাহলে চাপের বৃদ্ধির প্রভাবটা লিখি। আগে যদি চাপের বৃদ্ধি করি তাহলে কী হবে? চাপ যদি বাড়াই অবশ্যই স্ফুটনাঙ্ক সেও বাড়বে, ঠিক আছে? চাপ যদি বৃদ্ধি করি স্ফুটনাঙ্ক বাড়বে, এবং এই চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক আছে। স্ফুটনাঙ্কের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয় একটা তাহলে ভদ্র সভ্য থেকে পাহাড়ে গিয়ে ফেলো দেখি। আমি ধরি এই পাহাড়টার উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ, যেটার মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? এইটা দেখো, যেহেতু আমাকে স্ফুটনাঙ্কের সাহায্যে মাপতে হবে, তাহলে দুটো বিন্দু ধরি, যেই দুটো বিন্দুর মধ্যে আমাকে স্ফুটনাঙ্কের মধ্যে পার্থক্য মাপতে হবে। ধরো এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, হ্যাঁ? তাহলে এবং স্ফুটনাঙ্ক মাপার যন্ত্রের নাম হচ্ছে হিপসোমিটার বলে। ওটা লিখে রাখো যে এ ও বি বিন্দুর জলের স্ফুটনাঙ্ক হিপসোমিটার, হিপসোমিটারের সাহায্যে মাপা হয়। এইটা তাহলে দুটো পয়েন্টের দুরকম রিডিং আসবে। তুমি বলো তো কোথায় বেশি স্ফুটনাঙ্ক আসবে, কোথায় কম আসবে? নিচে আসবে না উপরে আসবে বলো? এখনই কি বলছি তুমি তো জানো, উচ্চতা বাড়লে চাপ বাড়ে না কমে? তোমাদের ভূগোলে আছে উচ্চতা বাড়লে চাপ বাড়ে না কমে? চাপ কমে, চাপ তো কমে। তাহলে উপরে যার চাপ কম তার কী হবে? স্ফুটনাঙ্ক। আর যার নিচে আছে তার চাপ বেশি, ওর থেকে তার ডেফিনেটলি বেশি হবে, ঠিক আছে? ওই পার্থক্যটা কাজে লাগাতে হবে আমাকে। আচ্ছা, তাহলে আমি ধরি ওই দুটো স্থানের চাপের যে পার্থক্য আসবে, দুটি স্থানের চাপের পার্থক্য, সেটা হচ্ছে পারদস্তম্ভের এইচ উচ্চতার সঙ্গে সমান। কারণ আমি এই চাপকে কিসে মাপবো? সেই পারদস্তম্ভের চাপের সঙ্গে মাপবো, ঠিক? ওটা ধরলাম আমি এইচ উচ্চতার পারদস্তম্ভের সমান, পারদস্তম্ভের সমান। আবার আমি এখন কি দেখলাম? এ আর বির মধ্যে আসল অরিজিনাল উচ্চতা কত হয়? বড় হাতের এইচ, যেটা আমাকে মাপতে হবে। আবার ওই দুটি স্থানের মধ্যে দূরত্ব বা বলতে পারো যে উচ্চতার পার্থক্য, হ্যাঁ, উচ্চতার পার্থক্য, সেটা হচ্ছে বড় হাতের এইচ। তাহলে একটা ব্যাপার আমাকে বলো তো, এখানে এই এইচ উচ্চতা ওঠার জন্য যেই পরিমাণ চাপের পার্থক্য হচ্ছে, আমি যদি পারদ থার্মোমিটারে মাপি, সেও তো আমাকে একই চাপের পার্থক্যই দেখাবে। রিডিং আলাদা দেখায়, সে ঠিক আছে, কিন্তু অরিজিনাল চাপের পার্থক্য তা কী পাবে? এই হাইট পরিবর্তনের ফলে যেই চাপের পরিবর্তন হয়, ওই পারদস্তম্ভের চাপের পরিবর্তনটা কী হবে? সে আমি বলছিলাম না, দুরকম থার্মোমিটারে মাপা যায়, একটা জলের একটা পারদের, চাপ তো আলটিমেট সেম হবে, রিডিং আলাদা হতে পারে, জলেরটা বেশি হয় পারদের ছোটো হয়, ঠিক তো? কিন্তু আসলে মানটা একই হবে। তাহলে লিখো ওটাই যে এইচ উচ্চতার
বায়ুস্তম্ভের চাপের পার্থক্য সমান হবে এইচ উচ্চতার পারস্তম্ভের চাপের পার্থক্য। বায়ুস্তম্ভের চাপ লিখে রাখা স্যার, এইচ উচ্চতার বায়ুস্তম্ভের চাপ, আর এটা লিখবে এই স্মল এইচ উচ্চতার পারস্তম্ভের চাপ। এটা বায়ুস্তম্ভের চাপ, এটা পারস্তম্ভের চাপ। এত উচ্চতায় পারস্তম্ভের চাপ। এবার তোমরা সেই চাপের রাশিমালা জানতে, পি সমান হতো এইচ রো জি বা এইচ ডিজি। হ্যাঁ, দু জায়গায় বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে শেষ আমরা কী পেলাম বলো তো? এইচ উচ্চতায় বায়ুস্তম্ভের চাপ আমরা ধরছি বায়ুর ঘনত্ব রো, তাহলে সূত্র জানি পি সমান হয় এইচ রো জি। উচ্চতা ছিল বড় হাতের এইচ, রো ঘনত্ব, আর জি তো জি আছে। আর যেহেতু পারদের চাপটাও মাপতে হবে আমাকে, তাই পারদের ঘনত্ব বসিয়ে দিচ্ছি এখানে। করে দিয়ে জাস্ট জিজি কেটে গেছে আর বড় হাতের এইচের মান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে তুমি এইচ সমান এইচ ইন্টু 13.6 রো এই ক্যালকুলেশন করলে তুমি ইজিলি পাহাড়ের উচ্চতা মাপতে পারো। হ্যাঁ, স্মল এইচটা হচ্ছে পারস্তম্ভের উচ্চতা, আর এই এইচটা হচ্ছে পাহাড়ের উচ্চতা। এর মধ্যে আমি কম্পেয়ার করছি। আমি যেমন আগে বলছিলাম সেই জলের থার্মোমিটার, জল ইউজ করে পারদ ছাড়া, এখানে জল না করে এখানে বাতাস লাগানো আছে, ভাবো তুমি। ওগুলো পড়ে নেবে, ওই গলন ও স্ফুটনের মধ্যে সম্পর্ক, পার্থক্য। ঠিক আছে, এগুলো কনসেপচুয়াল প্রশ্ন।